চারদিকে অন্ধকার আর অন্ধকার, এরই মধ্যে দিয়ে ছুটে চলেছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়ি যাচ্ছি। তালতলা স্টেশন থেকে ট্রেনে উঠেছি আমি আর আমার বন্ধু সন্দীপন। ওর বাড়ি খুব বেশি দূর না, কয়েকটা স্টেশন পরে সন্দীপন নেমে যাবে। তারপর আমাকে এতটা রাস্তা একাই যেতে হবে। তা আকাশ, বিয়েটা তাহলে করছিস? কি করব বল, তুই তো জানিস বাবার অবস্থা ভালো না, আর বাড়ি থেকে এত জোর করছে তাই করতে বাধ্য হচ্ছি। তুই কতদিনে ছুটি নিয়ে যাচ্ছিস? অনেকদিন পর যাচ্ছি তো, 2 সপ্তাহের কমে বাড়ি থেকে ছাড়বে বলে তো মনে হয় না। তা সন্দীপন, তুইও তো মনে হয় সপ্তাহখানেকের জন্য যাচ্ছিস। না না, কোনো রকমে আজ একটা দিন ছুটি পেয়েছি, পরশুদিন ভোরে আবার ফিরে কাজে জয়েন করতে হবে। আকাশ, আমার স্টেশন চলে এসেছে রে, আমি আসি, তুই সাবধানে যাস। সন্দীপন ট্রেন থেকে নেমে গেল। আরও কয়েকটা স্টেশন পার হতে না হতেই প্রায় ট্রেনের কামরা খালি হয়ে গেল। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নিই। স্টেশন পৌঁছতে প্রায় রাত 3টে বেজে যাবে। ট্রেনের ঝিকঝিক শব্দ আর জানলা থেকে আসা হাওয়ায় ঘুমিয়ে গেছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো ছায়া দেখলাম ট্রেনে উঠে আসলো। মেয়েটি আমার সামনের সিটে বসলো। ট্রেনটি আবার চলতে আরম্ভ করলো। আবছা দেখার কারণ চারিদিকে অন্ধকার ছিল। যাই হোক, আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার ট্রেনে ডাকাত পড়েছে। ইদানিং এদিকে নাকি খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেনটি আবার চলতে শুরু হয়, হাঁপ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার সামনের মেয়েটার দিকে তাকানোর সুযোগ হয়নি। সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারিদিকে যে অন্ধকার। আমি বেশ ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার কারণও ছিল, ট্রেনে কেউ কোথাও নেই, একটি মেয়ে আর আমি শুধু একটা কামরায়, তাও অন্ধকারের মধ্যে। যাই হোক, নিজের ভয়টাকে দূর করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীন টিপাটিপি শুরু করলাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কোনো জানান দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাড়ি থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছে। যাই হোক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল, বলে উঠল, আমি শ্রুতি। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এই কণ্ঠ আমার খুব চেনা। সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি চলছে। যাক, মেয়েটার চেহারার দিকে এবার তাকালাম। শুনো না, তুই কোথায় ছিলিস এতদিন? বাড়ি ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস তোরা? আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। আমার ভাবনায় জল ঢেলে দিয়ে বলল, আপনি মনে হয় কিছু ভুল করছেন। আমি সুনয়না নয়, আমি শ্রুতি। দেখ, তুই আমার উপর রাগ করে এমন বলছিস, তাই না? আপনি হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। আমি সুনয়না নই। আমি ধাঁধায় পড়ে গেলাম। সত্যি কি এটা সুনয়নও নয়? কিছু যদি মনে না করেন, এই সুনয়নাটা কি একটু বলবেন? সুনয়না, আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। হঠাৎ ও একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সেদিন আমি আমার কেরিয়ারের কথা ভেবে ওর প্রস্তাবে রাজি হয়নি। ওই যে ও রাগ করে চলে গেল, আর ওকে খুঁজে পাইনি। ওর বাড়ি গিয়েও ছিলাম, সেখানেও তালা বন্ধ। খেয়াল করলাম ট্রেনের গার্ড পাশে এসে ডাকছে, ও দাদা, শুনছেন? ও দাদা। হ্যাঁ বলুন। আপনার কি শরীর খারাপ করছে? অনেকক্ষণ দেখছি আপনি একা একা কথা বলছেন। একা একা কোথায় কথা বলছি, এই তো শ্রুতি। কে শ্রুতি? ওখানে তো কেউ নেই। কি বলছেন এসব? এই তো শ্রুতি। সামনে তাকাতেই দেখলাম আমার সামনের সিটটা ফাঁকা। শ্রুতির জায়গায় পড়ে আছে তার জ্বালানো মোমবাতির শেষ অংশ। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে।
আপনি একা একা কথা বলছিলেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমি তো আমার ফোন তো সেই শ্রুতি ওঠার পরেই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইলটা বের করলাম, এখনো অর্ধেক চার্জ। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে এসব স্বপ্ন দেখেছি? স্বপ্ন যদি হয় তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশ এখনো আমার হাতে। এটা কিভাবে সম্ভব? আমি স্টেশনের বাইরে এসে দেখলাম শ্রুতি দাঁড়িয়ে আছে। আমি দেরি না করে দ্রুত তার কাছে গেলাম। আপনি কথা বলতে বলতে কোথায় উধাও হয়ে গেলেন? না, আসলে আমার একটু তাড়া ছিল, তাই একটু আগে নেমে গেছি। আচ্ছা, আপনি কে বলুন তো? আর এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? এ নিন, কাল সন্ধেবেলা এই ঠিকানায় চলে আসবেন। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। একটা কাগজের টুকরো হাতে ধরিয়ে দিয়ে মেয়েটি সামনের অন্ধকার রাস্তা দিয়ে চলতে শুরু করলো। আস্তে আস্তে ঘন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল মেয়েটি। আমিও বাড়ির পথ ধরলাম আর ট্রেনের ঘটনার কথা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেলাম। অনেক কষ্টে কাল রাতটা কেটেছে। আজ বিকেল হতে হঠাৎ মনে পড়ল কাল মেয়েটা একটা কাগজের টুকরো দিয়ে বলেছিল ওই ঠিকানায় যেতে। আমি ঠিকানাটা দেখার জন্য কাগজটা খুলে দেখতেই অবাক হয়ে গেলাম। এটা তো সুনয়নের বাড়িরই ঠিকানা। তাহলে কাল ওটা সুনয়নই ছিল। তাহলে ও আমার কাছে এর পরিচয় লুকোলো কেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম সুনয়নার বাড়ির উদ্দেশ্যে। হেঁটে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে 30 মিনিট লাগে। সুনয়নার বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধে নেমে গেছে। অনেকদিন পর বাড়িটা দেখছি, দেখে মনে হচ্ছে দীর্ঘদিন এই বাড়িতে কেউ থাকে না। গ্রামের শেষে বাড়ি, আশেপাশে গাছপালা ছাড়ার কিছুই নেই। আমি গিয়ে দরজায় বেল মারলাম। কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। দেখলাম সুনয়না দরজা খুলছে। ভিতরে আসো। তুই কাল আমায় মিথ্যে পরিচয় দিলি কেন? না, দেখছিলাম আমাকে এখনো মনে রেখেছো নাকি ভুলে গেছো। তা তোমার বউকে সঙ্গে করে নিয়ে আসোনি? বিয়ে করলাম না আর বউ? সুনয়না, কাকু কেমন আছে রে? বাবা বাবা ভালো নেই, ওই ঘরে আছে। আচ্ছা, আমাকে একটু জল খাওয়াবি? হ্যাঁ, আনছি। সুনয়না জল আনতে গেল। আমি কাকু কেমন আছে জানার জন্য সুনয়নার বাবার ঘরের দিকে গেলাম। ঘরের ভিতরে ঢুকতেই আমি শিউরে উঠলাম। বিছানায় শুয়ে আছে শুকিয়ে আধমরা হয়ে যাওয়া একটি লোক। লোকটার চোখে মনি নেই, আর সে কি বিভৎস চেহারা! ভয়ে আমার পায়ের তলার মাটি সরে গেল। এবার লোকটি বিছানা থেকে উঠে এসে আমার গলাটা সজোরে চেপে ধরে। কে আপনি? কি চান? প্রতিশোধ। 5 বছর ধরে আমার আত্মা মুক্তি পায়নি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দিন। কিচ্ছু করিসনি? 5 বছর আগে তোর জন্য আমার মেয়ে আত্মহত্যা করে, আর মেয়েকে হারানোর আঘাত সহ্য করতে না পেরে আমিও নিজেকে শেষ করে দিই। আর তুই বলছিস কিছু করিসনি? কি দোষ করেছিল আমার মেয়ে? শুধু তোকে ভালোবেসেছিল, কিন্তু কিন্তু তুই ওকে ফিরিয়ে দিলি। লোকটি এবার আমার গলা আরো শক্ত করে চেপে ধরলো। বাবা, ওকে ছেড়ে দাও। কি বলছিস? না, ওকে ছেড়ে দেব না। ওকে ছাড়লে আমার আত্মা শান্তি পাবে না। না বাবা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। এবার আস্তে আস্তে আমার গলাটা ছেড়ে দিল লোকটি। আর সুনয়না আর ওর বাবা দুজনেই মিলিয়ে গেল। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলাম একটা ফাঁকা মাঠের মাঝখানে। আমার সাথে যেগুলো ঘটে গেল সেগুলো কি শুধুই মনের ভুল নাকি বাস্তব?